প্রথম কথা হচ্ছে যে দ্বিদলীয় ধারার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। আমাদের বাম গণতান্ত্রিক জোট দ্বিদলীয় ধারার বাইরে এখন কিন্তু দ্বিদলীয় ধারার একটা ধারা কিন্তু যাই হোক কিছুদিনের জন্য স্থিমিত, চিরতরে কিছু কিনা আমি জানি না, কিন্তু দীর্ঘদিন ধরে তারা আর উঠতে পারবে না। কারণ তারা মানুষের উপর যেই অবিচার, অনাচার, অত্যাচার করেছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে, মানুষ আর তাদেরকে উঠতে দেবেন। আপনি বলছেন যে তাদেরকে সহ্য করেছে, ডেফিনেটলি মানে প্রতিদিন তো আর গণঅভ্যুত্থান হয় না। আপনি আইয়ুব খানকে সরাতে 10 বছর লাগছে, এরশাদকে সরাতে 9 বছর লাগছে। এরশাদকে সাথে ছিলাম, এরশাদকে ফেলে দিয়েছিলাম বলে, কিন্তু সেখান থেকে এরশাদ আবার হলো পুনর্জীবিত হয়ে আপনার 90 সাল পর্যন্ত ছিল। আবার এই সরকারকে 15 বছর 7 মাস পরে আমরা ফেলতে পেরেছি। অ্যাটলিস্ট যদি ধরেন 8 সাল থেকে 14 সাল পর্যন্ত যদি আমরা ধরি যে এই সময়টা বাদ দিই, কিন্তু 14 5ই জানুয়ারির পরের নির্বাচনের পরের দিন থেকে তো মনে করেন যে আপনার 5ই আগস্ট পর্যন্ত টানা লড়াই হয়েছে এবং কোনো রাজনৈতিক দলই মানে আওয়ামী লীগের দালাল রাজনৈতিক দল ছাড়া আর কেউই তো তাকে চায়নি। সবাই তো তার বিরুদ্ধে লড়াই করেছে, পদে পদে তাকে সে যে মানুষ যে চাচ্ছে না, সেটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে দিনের ভোট আপনাকে রাতেই শেষ করে ফেলতে হয়। সেটার প্রমাণ কি? যে আপনার 2024 সালের 7ই জানুয়ারিতে আমি এবং ডামির নির্বাচন করতে হয়। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু জনগণ দাঁত কামড়িয়ে পড়েছিল। সময় যখন আসছে তখন কিন্তু একবারে কি বলে সমূলে উৎপাটিত করে দিছে। ফলে তাদের পক্ষে ফিরে আসাটা কঠিন। কিন্তু আমি একটা জিনিস বলি, মানে ফখরুল সাহেব কেন বলেছেন সেটা ওনার রাজনৈতিক বুঝ থেকে বলেছেন, কিন্তু আমি যেটা বলি, আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে যে সরকারটা গড়ে উঠলো, সেই সরকারকে এতটুকু মানে কেন হবে? আমরা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা কিন্তু একটা বিশেষ কারণে গঠিত হয়েছিল, বিশেষ উদ্দেশ্যে গঠিত হয়েছিল। সেটা হচ্ছে যে 71 সালে যারা যুদ্ধাপরাধী ছিল, মানবতা বিরোধী অপরাধ করেছিল, তাদের বিচারের জন্য। এখন ওই ট্রাইব্যুনাল যখন আপনি আবার বিচার করতে যাচ্ছেন আওয়ামী লীগের, তখন কিন্তু মানুষ একটা উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছে। আমরা কমিউনিস্ট পার্টি, আমরা জাস্ট একটু বলি, আমরা কমিউনিস্ট পার্টি থেকে বলছেন যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এবং আরেকটা জিনিস দেখেন, যদি অপরাধ ট্রাইব্যুনাল থাকতো, কিন্তু মানে একজন তাজুল ইসলামকে যখন হলো চিফ প্রসিকিউটর করা হয়, এবং যে হচ্ছে গণজাগরণ মঞ্চের তো আমরা কর্মী ছিলাম, আমরা এটা সংগঠকও ছিলাম বলা চলে। আমরা যখন দেখি যে তাজুল ইসলাম হচ্ছে ব্যারিস্টার রাজ্জাকের সহকারী হিসাবে প্রতিটা যুদ্ধাপরাধীদের পক্ষে হলো অবস্থান গ্রহণ করছে, তাকে যখন হলো চিফ প্রসিকিউটর করা হয়, তিনি কিন্তু বড় উকিল ছিলেন না, রাজ্জাক সাহেব ছিলেন হলো মূল উকিল, আর উনি ছিলেন হচ্ছে হলো তার সহকারী। সেই তাজুলকে যখন আপনি চিফ প্রসিকিউটর করা হয় এবং চিহ্নিত জামাতের সাবেক কর্মী এবং এখন এবি পার্টির হচ্ছে হলো যুগ্ম সাধারণ সম্পাদক, তখন কিন্তু মানুষের মনে এটা প্রশ্ন জাগে যে এইখানেই সরকার কোনো কিন্তু রাখছে কিনা। সরকার তো এই যুক্তিতেই করেছে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এটা তো একটা বিশেষ ঘটনার বিচার করা হয়েছিল। আপনি যদি আরেকটা ট্রাইব্যুনাল করতেন, বিশেষ ট্রাইব্যুনাল, আইনে তো আর বিশেষভাবে মুক্তিযুদ্ধের কথাই শুধু বলা নেই, এটা তো আন্তর্জাতিক যে কোনো অপরাধের বিচার। কিন্তু এই ঘটনাটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালটা সম্পর্কে, এটা হলো আইনজীবী হাসান কাইম ভাই আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমার কথা হচ্ছে মানুষের পারসেপশন। আপনি তো পারসেপশনের বাইরে যেতে পারবেন না, মানুষ তো মনে করতেছে যে, যেমন ধরেন আমি খুব খোলামেলা বলতেছি, যখন মানে গণঅভ্যুত্থানের পরে সবার প্রথম বিএনপির নাম না বললেও আরেকটা বিশেষ রাজনৈতিক দলের নাম বলা হয়, তখন মানুষের পারসেপশন চলে যায় কোথায়, যে এটা কি ওদের দ্বারা হলো। আসলে সত্য না, ওদের দ্বারা হয় নাই, এটা জনগণের দ্বারা হয়েছে। এই যে লক্ষ লক্ষ কোটি, তো জামাত নিষিদ্ধ হয়েছে না, লক্ষ লক্ষ কোটি, এখন নিষিদ্ধ ঘোষিত একটা দলের নাম আপনি বলতেছেন, কোটি কোটি তরুণ যারা গ্রাফিতে গেছে, একটা গ্রাফিতে তো আপনার সাম্প্রদায়িকতার কোনো চিহ্ন নাই। আপনি দেখেছেন, অনেকে বলে ক্যালিওগ্রাফি করছে, ক্যালিওগ্রাফি একটা আর্ট। মর্তুজা বশিরের মতো বিখ্যাত আর্টিস্ট, যে ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, তিনি মৃত্যুর আগে 2টা বই, ক্যালিওগ্রাফির উপর 2টা বই করে গেছে। সুতরাং এই যে অসাম্প্রদায়িকতার চিন্তা, যেটা মানে ওরা বলতে যে আমরা এই করছি, সেই করছি, ওই করছি, সেই করছি, এইটা একেবারেই হচ্ছে মিথ্যা, মানে কৃতিত্ব গ্রহণ করা। এইটা বাংলাদেশের, এটা কোনো রাজনৈতিক দল যদি কৃতিত্ব গ্রহণ করতে চায়, আমি আই উইল বি দি লাস্ট পারসন।
কারণ আমি তো এই কিন্তু আন্দোলন এটা জনগণ একেবারে সাধারণ মানুষ। রাজনৈতিক দল হিসেবে বিএনপি বা জামাত তারা যে শরিক হয়েছিল বা অন্যান্য ইসলামী দলগুলো যে ছিল সে বিষয়ে তো আর খুব বেশি সবাই শরিক হয়েছিল, কিন্তু এই আন্দোলনের নেতা, আমি লালা ভাইয়ের সঙ্গে একমত, এই আন্দোলনের নেতা হচ্ছে জনগণ, একবারে শ্রমজীবী জনগণ, যদি আরো বলেন শ্রমজীবী জনগণ। আজকে যারা উপদেষ্টা হয়েছে, হ্যাঁ, 2 ছাত্র ছাড়া আর 2-3 জন আমাদের বন্ধু যারা আমরা 90-এর গণ অভ্যুত্থানে একসঙ্গে ছিলাম, এরকম 2-3 জন ছাড়া আর সবাই তো এই আন্দোলনের মধ্যে কে ছিল আপনি বলেন? আমি যে মিছিল মিটিং দরকার নাই, একটা স্টেটমেন্টও দিয়েছেন কিনা যে অভ্যুত্থান পরবর্তী সময় তো এই প্রশ্নগুলো আসছে সামনে যে ইসলামী রাজনীতির কি হবে, জাতীয়তাবাদী রাজনীতির কি হবে, বাম রাজনীতির কি হবে, এইগুলোর যে একটা সমন্বয়ের কথা বলা হচ্ছে, যেটা জনাব কাইম বলছিলেন যে একটা ন্যূনতম জায়গায় সবাই একমত হওয়া যায় কিনা, সেখানে আপনাদের সাথে ইসলামী দলগুলোর একসাথে হওয়ার জায়গাটা কোথায়? একটাই ইয়ে ছিল, একটাই মিটিং পয়েন্ট ছিল, সেটা হচ্ছে স্বৈরাচারের পতন বা শেখ হাসিনা রেজিমের। তারপরে কি আর কিছুই খুঁজে পাওয়া তারপরে তো যাবে না? প্রতিটা দল তার একটা মতাদর্শ আছে। হ্যাঁ, আমরা সেন্টার টু দি লেফট, সেন্টার টু দি রাইট, সেন্টার টু দি রাইট বা ফার রাইট, তার সঙ্গে আপনি মনে করেন লেফটদের তো মতাদর্শিক ঐক্য হওয়ার কোনো সুযোগ নাই আসলে। হাসনাত কাইম ভাই যে কথাগুলো গণতন্ত্র বলুন, ন্যায় বিচার বলুন, এই প্রশ্নগুলোতে হাসনাত কাইম ভাই যে কথাটা বলছেন যে সংবিধানের 2টা পার্ট, আইডিওলজিক্যাল পার্ট একটা হচ্ছে ফাংশনাল পার্ট। ফাংশনাল পার্টে আপনি প্রধানমন্ত্রী 2 টার্মের জন্য থাকবে, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে কিনা, তারপরে হচ্ছে আপনার এই হবে কিনা, সেই হবে কিনা, এইগুলি আপনার ওয়ান-টুর বিষয়। এটা হলো একটা আলোচনা করলে 2-3 দিন আলোচনা করলেই এক হয়ে যাবে, কিন্তু মতাদর্শিক জায়গা তো আপনি এক করতে পারবেন। কিন্তু রাষ্ট্রের তো সবার মতাদর্শ এক হওয়ার প্রয়োজনও নেই, রাষ্ট্র তো সবার মধ্যে একটা মতাদর্শ এক হওয়ার প্রয়োজন নাই, কিন্তু আপনি একটা গাইডিং প্রিন্সিপাল তো থাকবে, রাষ্ট্রটা কোন দিকে যাবে। এখানে একটা উদাহরণ দিই, ইরান বিপ্লবে কিন্তু তুদে পার্টি এবং খোমেনি, তখন কিন্তু এটাকে কি ইসলামী বিপ্লব বলা হয়নি। 79 সালে, এটা আমার সিনিয়র ওনারা আছেন, ওনারা আরও ভালো জানেন, আমি ইতিহাস পড়ে যেটা জানি, দ্যাট ওয়াজ নট ইসলামী রেভলিউশন। 1984 সালে শাহের অপরাধ এবং নির্যাতনের বিরুদ্ধে 1984 সালে ইট ওয়াজ কল্ড ইসলামী রেভলিউশন। একদিনে 10,000 তুদে পার্টির কর্মীকে গ্রেফতার করে জেলবন্দি করা হয়েছিল। মানে এই যে ওভার ট্রাম্প বলে না, যে শাহ এবং তার যে খোমেনিপন্থী যেই গ্রুপ, তারা তুদে পার্টির উপর ওভার ট্রাম্প করে আপনার মানে ইসলামী বিপ্লব করেছে। আমি যেটা বলতে চাই, আমাদের এই লড়াইয়ে আমরা অনেকে ছিলাম, আমাদের ভিন্ন ভিন্ন মতাদর্শ থেকে ছিলাম। এখন কনফ্লিক্ট হচ্ছে, মতাদর্শের কনফ্লিক্ট হচ্ছে।